মা, এই বৃষ্টি বাদলের দিনে আমার না দিদির কথা খুব মনে পড়ছে। এই বর্ষাকালটা আমরা দুই বোন কতটা মজা করে কাটাতাম, বৃষ্টিতে ভেজা, পকোড়া খাওয়া, আর তুমি আমাদের দুই বোনের পছন্দের ইলিশ মাছ ভাপা, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আরো কত কিছু রান্না করে খাওয়াতে। এখন দিদি নেই বলে আমার যেন বর্ষাকালটা একেবারে ভালোই লাগে না। আমারও আজকে আমার বড় মেয়ের কথা খুব মনে পড়ছে। 5 বছর কেটে গেল, মেয়েটার মুখ দেখা তো দূরের কথা, মেয়েটার সঙ্গে ফোনে কথাও হয়নি। আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের পছন্দের ছেলেকে মেয়েটা বিয়ে করেছে বলে তোর বাবা তো ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতেই দেয়নি। কিন্তু মা, বাবার কথা শুনলে দিদির সঙ্গে আমাদের আর কোনোদিনও দেখাই হবে না। চলো না, আজকে আমরা বাবাকে না জানিয়ে দিদিদের বাড়িতে যাই। আমার না দিদিকে দেখতে খুব ইচ্ছা করছে। দিদি কোথায় থাকে, কিভাবে থাকে, দিদির পরিবারের লোকজন কেমন, আমার জানার ভীষণ ইচ্ছা করছে। আজ থেকে 5 বছর আগে কবিতা হাসি খুশি তার ধনী বাবা মা এবং বোন রিঙ্কির সঙ্গে বাস করত। তাদের পরিবার শহরের ধনী গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল। কিন্তু কবিতা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে চন্দনকে পছন্দ করে বসে, কিন্তু তার বাবা মা কিছুতেই চন্দনকে মেনে নিতে চায় না। তাই কবিতা তার পরিবারের বিরুদ্ধে গিয়েই চন্দনকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর তারপর থেকে কবিতার পরিবারের লোকজন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু আজকে বৃষ্টি বাদলের দিনে কবিতার মা এবং বোন দুজনেই কবিতার কথা খুবই মনে করে। তাই তারা গাড়ি নিয়ে তখনই কবিতার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ড্রাইভার, গাড়ি আস্তে চালাও। উফ, এত বাজেভাবে গাড়ি চালাচ্ছ, ভীষণ কষ্ট হচ্ছে। আর মা, রাস্তাঘাটে এত জল জমে আছে কেন? এখানে কি কোনো ড্রেনেজ সিস্টেম নেই? ইস, মনে হচ্ছে যেন আমরা পুকুরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। ওই তো মা, ওই যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই দিদির শ্বশুর বাড়ি। বিয়ের আগে দিদি একবার আমাকে দেখিয়েছিল, কিন্তু এখন এই হাঁটু ভর্তি জলে আমরা এত দূর পর্যন্ত হেঁটে যাব কিভাবে? এমনিতেই বৃষ্টি হচ্ছে, তার উপর রাস্তায় এত জল জমে আছে, আমরা তো ভিজে যাব। মা, ভিজলেও কিছু করার নেই, আজকে আমি আমার বড় মেয়ের বাড়িতে যাবই। এত দূর যখন এসেছি তখন আমার বড় মেয়ের সঙ্গে দেখা না করে আমি এখান থেকে যাব না। চল, আমরা বরং কবিতার বাড়িতে গিয়ে জামা কাপড় পাল্টে নেব। একটু কষ্ট করে চল মা। এই বলে সঙ্গীতা দেবী তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটু ভর্তি জল পেরিয়ে কবিতার শ্বশুর বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা কবিতাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারা দেখে যে প্রচন্ড বৃষ্টির মধ্যে কবিতা বাড়ির সামনে বসে বসে জামা কাপড় কাচ্ছে, আর যা দেখে রিঙ্কি এবং তার মা দুজনেই আকাশ থেকে পড়ে। তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না তাদের বাড়ির মেয়ে এতটা কষ্টে জীবন কাটাচ্ছে। মা, দিদির একই অবস্থা হয়েছে। আমার দিদি এরকম বৃষ্টির মধ্যে বাইরে ভিজে ভিজে জামা কাপড় কাচ্ছে, কিন্তু কেন? দিদিদের বাড়িতে কি জলের ব্যবস্থা নেই? চলো মা, দিদির কাছে যাই। দিদি কেন এত কষ্ট করছে আমাকে জানতেই হবে। আমার ভীষণ কান্না পাচ্ছে। তখনই তারা দেখে যে বাড়ির মধ্যে থেকে কবিতার শাশুড়ি মা রূপালী দেবী আরো অনেক অনেক জামা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে আসে। কি হলো, তোমার এখনো জামা কাপড় কাচা হলো না? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জামা কাপড় কাচতে তোমার তো দারুণ মজা হচ্ছে। এই নাও, আজকে আমি আমাদের বাড়ির সব জানালার দরজার পর্দা খুলে দিয়েছি, আর বিছানার চাদর, বালিশের কভার সব খুলে এনেছি। আজকে যখন এতটা বৃষ্টি হচ্ছে তাহলে সবই কেচে ধুয়ে নাও। কিন্তু মা, আমি 2 ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে বসে আছি। আপনি এমনিতেই আমাকে আজকে অনেক জামা কাপড় কাচতে দিয়েছেন, তারপর আজকে আবার পর্দা, বিছানার চাদর, এগুলো কাচার কি দরকার ছিল? এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে থাকলে আমার তো আবার শরীর খারাপ করবে। এমনিতেই আমার হাঁচি শুরু হয়ে গেছে, তাছাড়া তো জামা কাপড় আমি মেলবো বা কোথায়? বাবা, বড় লোকের বেটি গো আমার, বৃষ্টিতে ভিজলে নাকি ওনার শরীর খারাপ করে। এসব বড় লোকি চাল আমার বাড়িতে চলবে না। মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে এসেছো তুমি, তাই আমরা যেরকম ভাবে থাকি তোমাকেই সেরকম ভাবে থাকতে হবে। আর এতই যদি তোমার এখানে থাকতে কষ্ট হয় তাহলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার চোখে জল চলে আসে, আর সে চোখে জল নিয়ে আবার জামা কাপড় কাচতে শুরু করে। কবিতার উপর এরকম অত্যাচার দেখে তার মা এবং বোন কিছুতেই সহ্য করতে পারে না, আর তখনই তারা সেখানে তেড়ে আসে। আপনার সাহস কি করে হলো আমার মেয়ের উপর অত্যাচার করার? কি ভেবেছেন আপনি আমার মেয়েটাকে অত্যাচার করে মেরে ফেলবেন? এটা আমি কিছুতেই হতে দেব না। আমার মেয়েকে আপনারা কিভাবে রেখেছেন এখানে 2 মিনিট দাঁড়িয়েই আমি বুঝতে পেরেছি। মা কবিতা, তোর উপরে এত অত্যাচার হয় তুই একবারও আমাদেরকে ফোন করে জানাসনি কেন? মা, তোমরা এখানে হঠাৎ করে, তোমরা এখানে কিভাবে এলে? আর আমার শ্বশুর বাড়ি বা তোমরা চিনলে কিভাবে? আজকে এতদিন পর আমার কথা বুঝি তোমাদের মনে পড়েছে মা?
এত কথা বলার সময় নেই মা, তুমি পুলিশকে ফোন করো। যতক্ষণ না পুলিশ এদেরকে গ্রেপ্তার করছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। আমার দিদির অবস্থা কি হয়েছে, আমি কিছুতেই আমার দিদির কষ্ট সহ্য করতে পারছি না। আমার দিদি যেখানে রাজমহলের মতো বাড়িতে রানীর মতো জীবন কাটাতো, সেখানে আমার দিদি এখন বাড়ির চাকর হয়ে গেছে। এরকম বলিস না বোন, আমি এখানে খুব ভালো আছি। আর তাছাড়া ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা তো মেনে নিতেই হবে। তোমরা যদি এখন পুলিশে খবর দাও তাহলে আমার সংসারটা একেবারে তছনছ হয়ে যাবে। আর তোমরা যে আজকে এখানে এসেছো এটা দেখে আমি খুব খুশি হয়েছি। চলো তোমরা ঘরের মধ্যে চলো। সঙ্গীতা দেবী এবং রিঙ্কি কোনো কথা শুনতে প্রস্তুত হয় না, কারণ তারা রূপালী দেবীর এরকম অত্যাচারী রূপ দেখে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত ছিল। আসলে রূপালী দেবী প্রচন্ড নিষ্ঠুর এবং অত্যাচারী মহিলা ছিল। শুধু তাই নয়, সে প্রচন্ড পরিমাণে লোভীও ছিল। তার ছেলে চন্দন বড়লোকের মেয়েকে বিয়ে করলেও যেহেতু কবিতা তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধেই তাকে বিয়ে করে, তাই তার বাবা মা কবিতার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে। সেই জন্য কবিতা তার বাপের বাড়ি থেকে কোনো রকম যৌতুক বা টাকা পয়সা শ্বশুর বাড়িতে নিয়ে আসতে পারে না। তাই রূপালী দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয় আর সে তার বৌমার উপর অত্যাচার করবে বলে ঠিক করে। বর্ষাকালের মধ্যেই চন্দন এবং কবিতার বিয়ে হয়। তাই রূপালী দেবী মনে মনে ভাবে, এদের বিয়েটা বর্ষাকালেই হয়েছে, একদিক থেকে সুবিধা হয়েছে। আমি বৌমার উপর বেশ ভালো মতো অত্যাচার করতে পারবো। ভেবেছিলাম বড়লোক বাড়ির মেয়েকে ছেলেটা বিয়ে করছে, আমি অনেক অনেক যৌতুক পাবো, জায়গা জমি পাবো, ফ্ল্যাট পাবো, কিন্তু আমি তো কিছুই পেলাম না। এবার এই মেয়েটাকে ভালো মতো আমি মজা দেখাবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর রূপালী দেবী ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করে দেয়। একদিন কবিতা যখন স্নান করার জন্য বাথরুমে যাবে তখন, এই যে কোথায় যাচ্ছ তুমি? সংসারের সমস্ত কাজকর্ম রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ মা, আমার সব কাজ হয়ে গেছে, আমি এবার বাথরুমে যাচ্ছি। এই কটা জামা কাপড় আছে, এগুলো কেচে আমি স্নান করে নেব। কিন্তু বাথরুমের কল থেকে জল পড়ছে না, মনে হচ্ছে ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে। ট্যাঙ্কে জল ভরতে হবে। কোনো প্রয়োজন নেই ট্যাঙ্কে জল ভরার, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। যাও তুমি ছাদে চলে যাও, ছাদে গিয়ে এই সুন্দর বৃষ্টিতে স্নান করে চলে এসো আর জামা কাপড়গুলোও কেচে নেবে। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতা খুবই অবাক হয়। কিন্তু মা, আমি বাথরুমে স্নান না করে বৃষ্টিতে ভিজতে যাব কেন? আমার এখন বৃষ্টিতে ভেজার কোনো ইচ্ছা নেই। তাছাড়া আজকে আমাকে শ্যাম্পুও করতে হবে। এভাবে বৃষ্টির নোংরা জলে শ্যাম্পু করা ঠিক হবে না। আরে আমি তোমাকে কি জন্য বৃষ্টির জলে স্নান করতে বলছি তুমি বুঝতে পারছো না? ও, তুমি তো আবার বড় লোকের মেয়ে, তাই তোমার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কমই আছে। তুমি জানো না আমরা বর্ষাকালে ইলেকট্রিসিটি বিল যাতে কম আসে সেই জন্য সাশ্রয় করে চলি। এখন তুমি ট্যাঙ্কে জল ভরার জন্য মোটর চালালে ইলেকট্রিকের বিল বাড়বে, সেই জন্য কোনো দরকার নেই। পুরো বর্ষাকালটা তোমাকে বৃষ্টির জলে স্নান করতে হবে। যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি স্নান করে এসে আমাদেরকে খেতে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার ভীষণই খারাপ লাগে, কিন্তু তবুও সে কোনো কথা না বলে বৃষ্টির জলে স্নান করতে চলে যায়। আর সে বাইরে থেকে বৃষ্টির জলে জামা কাপড় কেচে নিয়ে আসে আর স্নানও করে নেয়। কিন্তু বৃষ্টির জলে স্নান করার পর তার গা হাত পা ভীষণ পরিমাণে চুলকাতে থাকে, কারণ বৃষ্টির জলে ভেজার পর অবশ্যই পরিষ্কার জল দিয়ে আরেকবার স্নান করার প্রয়োজন পড়ে। কিন্তু সেটাও কবিতার শাশুড়ি মা তাকে করতে দেয় না। নিরুপায় হয়ে কবিতা জামা কাপড় পরিবর্তন করে বাড়ির সবাইকে খাবার খেতে দেয়। সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে কবিতা যখন বাসন মাজতে যাবে তখনও সে দেখে যে রান্নাঘরে বেসিনের কল থেকে জল পড়ছে না। একি মা, এখনো তো কল থেকে জল পড়ছে না, আপনি কি এখনো পর্যন্ত ট্যাঙ্কে জল ভরেননি? ও, আপনি হয়তো ভুলে গেছেন। ঠিক আছে, আমি ট্যাঙ্কে জল ভরে দিচ্ছি, তারপর আমি বাসনগুলো মেজে নেব। এই, তোমাকে কে বললো আমি ট্যাঙ্কে জল তুলতে ভুলে গেছি? আমি তোমাকে বললাম না এই বর্ষাকালে আমি সাশ্রয় করতে ভালোবাসি। যতদিন বর্ষাকাল থাকবে ততদিন ট্যাঙ্কে জল ভরা হবে না। বৃষ্টির জলেই তুমি জামা কাপড় কাচবে, বাসন মাজবে, ঘর মুছবে, স্নান করবে, সবকিছু করবে। এমনকি পটি করার জলও তুমি বাইরে থেকে নিয়ে আসবে। বর্ষাকালে এটাই তো সুবিধা। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতা একেবারে আকাশ থেকে পড়ে। সে ভাবতেও পারেনি শ্বশুর বাড়িতে এসে তাকে বর্ষাকালে এভাবে কষ্টের মধ্যে দিন কাটাতে হবে। সেই সাথে কবিতা খুব ভালো মতোই বুঝতে পারে তার শাশুড়ি ইচ্ছাকৃতভাবে তার উপর অত্যাচার করছে, কিন্তু কবিতার কিছু করার থাকে না। সে মুখ বুঝে সবকিছু সহ্য করে। আর এরকম ভাবে প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির কাজকর্ম করার ফলে কবিতার প্রচন্ড পরিমাণে জ্বর আসে, এমনকি সে বিছানা থেকে উঠতেও পারে না।
কি হলো মহারানী, এখনো শুয়ে আছো কেন? দুপুরবেলা ভাত খেয়ে ঘুমালে আর এখন সন্ধ্যা 6টা বেজে গেল, তবুও তোমার ঘুম ভাঙছে না? বাড়ির বউ এরকম ভাবে ভর সন্ধ্যাবেলা ঘুমালে সংসারের আয় উন্নতি সব চলে যাবে। তাড়াতাড়ি ওঠো। মা, এই বৃষ্টিতে ভেজার জন্য আমার প্রচন্ড জ্বর এসেছে আর আমার মাথাও প্রচন্ড যন্ত্রণা করছে। আমি একদম উঠে দাঁড়াতে পারছি না মা। ওরে বাবা, বড়লোকের মেয়ের ঢং কম না। এসব বড়লোকি চাল আমার বাড়িতে চলবে না। অল্প একটু বৃষ্টিতে ভিজলে আবার কারোর জ্বর হয়? আমরা কি বৃষ্টিতে ভিজি না মনে করেছো? তুমি বাড়িতে আসার আগে পর্যন্ত আমি তো বর্ষাকালে এরকম ভাবে ভিজে ভিজে বাড়ির সব কাজ করতাম। চুপচাপ নাটক না করে উঠে পড়ো। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার পকোড়া খাওয়ার খুবই ইচ্ছা করছে। তুমি আমার জন্য চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এসো, যাও। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার কিছু বলার থাকে না। সে গায়ে জ্বর নিয়েই খুবই কষ্ট করে উঠে দাঁড়ায় আর কোন রকম ভাবে ধীরে ধীরে সে রান্নাঘরে চলে যায়। কিন্তু পকোড়া বানানোর সময় কবিতা দেখে যে বাড়িতে চিকেন শেষ হয়ে গেছে। এর ফলে তার শাশুড়ি মা সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তাকে বাজার থেকে চিকেন কিনতে পাঠিয়ে দেয়। আর কবিতা যেহেতু গায়ে জ্বর থাকে, তাই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোর ফলে তার প্রচন্ড পরিমাণে শীত করে আর সে কাঁপতে কাঁপতে কোন রকমে বাজারে গিয়ে পৌঁছায়। কবিতা যখন চিকেন কেনার জন্য দোকানে যায়, তখনই পাশে এক ইলিশ মাছের দোকানে কবিতা তার বাবাকে ইলিশ মাছ কিনতে দেখে। না, বাবা যদি আমাকে এরকম অবস্থায় দেখে তাহলে বাবা জেনে যাবে আমি আমার শ্বশুর বাড়িতে ভালো নেই, তাই আমি বাবার সামনে কিছুতেই যেতে পারবো না। এই বলে কবিতা লুকিয়ে পড়ে। এরকম ভাবে কবিতা তার শ্বশুর বাড়িতে বছরের পর বছর কাটিয়ে দেয়। কিন্তু আজকে কবিতার মা এবং বোন সমস্ত সত্যি ঘটনা জানতে পারে, তাই তারা পুলিশকে ফোন করতে যায়। তখনই রূপালী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দিদি, আপনারা দয়া করে পুলিশে ফোন করবেন না। আমি আমার বৌমার উপর অত্যাচার করে খুব ভুল করে ফেলেছি। আমি আর কখনো এরকম করব না। আমি আমার বৌমাকে এবার খুব সুখে রাখবো, আমি কথা দিচ্ছি। দয়া করে আপনারা পুলিশে খবর দেবেন না দিদি। কবিতাও তার মা এবং বোনকে অনেক করে অনুরোধ করে যাতে তারা পুলিশে খবর না দেয়। তাই কবিতার মা এবং বোন কোনো কথা না বলে সেদিন বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়িতে গিয়ে তারা কবিতার বাবাকে সব কথা বলে। আর মোহনবাবু তার মেয়ের কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে তার প্রপার্টির অর্ধেক অংশ কবিতার নামে লিখে দেয়। সেই সাথে কবিতা এবং তার শ্বশুরবাড়ির পরিবারের থাকার জন্য শহরের একটা ভালো জায়গায় মোহনবাবু তাদের জন্য সুন্দর একটা বাড়ি তৈরি করে দেয়। সেই সাথে তার বন্ধুর কোম্পানিতে কবিতার স্বামী অর্থাৎ চন্দনকে ম্যানেজার হিসেবে নিযুক্ত করে। আর তারপর থেকে কবিতার শাশুড়ি মা তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। এভাবেই কবিতা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে। তানিয়া বিভিন্ন রকমের জাঙ্ক ফুড খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। সে যদি একবার চোখের সামনে বিরিয়ানি, চাউমিন, মোগলাই পরোটা, চিকেন কষা, মটন কষা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদি খাবার একসঙ্গে দেখতে পায়, তাহলে তাকে একসঙ্গে সব ধরনের খাবার খাওয়া থেকে কেউই আটকাতে পারে না। তানিয়া বেশি বেশি করে খাবার খেলেও তার চেহারার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সে কখনোই মোটা হয় না। তার সরু পেটে বেশ অনেকগুলো খাবার একসঙ্গে জায়গা করে নিতে পারে। একদিন স্বপনবাবু নিজের মেয়ের বিয়ে দেবে বলে নিজের বন্ধুর ছেলে বিমলের সঙ্গে কথা বলে। ফলে বিমল এবং তার মা রচনা দেবী তানিয়াকে দেখতে আসবে বলে ঠিক করে। একি, কালকেই তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর তুই এখন ফেসিয়াল না করে, আইব্রোজ না করে বেশি বেশি করে খাবার খাচ্ছিস। খাবার পরেও তো খেতে পারবি, কিন্তু পাত্রপক্ষ যদি একবার পছন্দ না করে চলে যায় তাহলে কিন্তু এত ভালো সম্বন্ধ আর কোনোদিনও আসবে না বলে দিলাম তানিয়া। আমি এমনিতেই অনেক সুন্দর মা, তাই আমাকে আর ফেসিয়াল করতে হবে না। এখন যদি আমি খাবার না খাই তাহলে আমার তো মন খারাপ হয়ে যাবে বলো, আর মন খারাপ হলে আমার চোখের তলায় কালি পড়বে, আর পাত্রপক্ষ আমার চোখের তলায় কালি দেখে তো পালিয়ে যাবে। সুন্দরী দেবী তানিয়ার অহেতুক যুক্তির সঙ্গে পেরে ওঠে না, কারণ সে ভালো করে নিজের মেয়েকে চেনে। তানিয়া বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের কথা বানিয়ে বলতে পারে। তাই সুন্দরী দেবী আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন বিমল এবং তার মা তানিয়াকে দেখতে আসলে সুন্দরী দেবী এবং স্বপন বাবু তানিয়াকে সুন্দর করে সাজিয়ে দেয়। সুন্দরী, আমি আগে গিয়ে ওনাদেরকে আপ্যায়ন করছি, তুমি তারপর সিঙ্গাড়াগুলো একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে এসো, কেমন? আর আমি ওনাদের জন্য স্পেশাল করে চিকেন কবিরাজি আর ফিশ কবিরাজি বানিয়েছি, সেগুলোও পারলে একটু গরম করে দিও, কারণ এই একই শীতের সময়, তারপর খাবারগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমাদেরকে ওনারা খারাপ মনে করতে পারেন। সে কি, তুমি এত ভালো ভালো খাবার শুধু ওনাদের জন্য এনেছো?
বাপি, তুমি ভালো করেই তো জানো যে আমি সিঙ্গারা কবিরাজি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি, আর তুমি সেই খাবারগুলো আমার জন্য নিয়ে আসোনি। না, আজকে একটু নিজের মুখকে বিরতি দে। পাত্রপক্ষকে আপ্যায়ন করা আমাদের জন্য বেশি জরুরি। আর তুই কিন্তু দয়া করে খাবারগুলো দেখে ওই সমস্ত লোভনীয় খাবারের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়িস না, কারণ তোকে আমার একদম বিশ্বাস নেই। তুই যা মেয়ে, তাদের পাত্রপক্ষের সামনেই খাওয়া শুরু করে দিতে পারিস, বলা যায় না। হ্যাঁ, তোর বাবা একদম ঠিক কথাই বলেছে। আমি এখন যাই, খাবারগুলো সব গরম করি, তারপর তোকে ডাকলে তুই চলে আসবি, কেমন? এই বলে সুন্দরী দেবী এবং স্বপন বাবু সেখান থেকে চলে যায়। তারা বিমল এবং বিমলের মায়ের সঙ্গে কথাবার্তা এবং আলাপ আলোচনা করে। কিছুক্ষণ পর সুন্দরী দেবী তার মেয়েকে ডাকলে তানিয়া সকলের সামনে এসে উপস্থিত হয়। তানিয়াকে দেখতে অত্যন্ত সুন্দরী হওয়ায় প্রথম দেখাতে বিমলের তাকে পছন্দ হয়ে যায়। রচনা দেবীরও তানিয়াকে বেশ ভালোই লাগে। তানিয়া সেখানে এসে সোফার উপর বসে পড়ে। তাকে রচনা দেবী বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করে, আর সেই সব প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন খুবই সাধারণ ছিল, যেই প্রশ্নটি ছিল হবু বৌমার রান্না বান্না সম্পর্কিত প্রশ্ন। কবে থেকে শখ করে বসে আছি যে আমার ছেলে বিয়ে করবে আর আমি আমার হবু বৌমার হাতের রান্না খাবো। তুমি যদি সুন্দর করে রান্না করতে পারো তাহলে তোমার সাথে আমার আর আমার ছেলের কিন্তু বেশ ভালোই বনিবনা হবে। আপনি একেবারে চিন্তা করবেন না দিদি, আমি আমার মেয়েকে সব রকমের রান্না বান্না করা শিখিয়ে দিয়েছি। আপনাদের যে যেমন রান্না খেতে পছন্দ করে সেরকম রান্না তানিয়াকে করতে বলে দেবেন, আর আমার মেয়ে আপনাদেরকে ঠিক সেরকমই রান্না করে খাওয়াবে, কোনো চিন্তা নেই। সুন্দরী দেবীর এমন কথা শুনে রচনা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়। সে খুশি হয়ে গরম গরম সিঙ্গারা এবং ফিশ কবিরাজিতে কামড় বসায়। তানিয়া তার হবু শাশুড়ি মাকে এরকম মচর মচর করে খাবার খেতে দেখে তারও ভীষণ পরিমাণে লোভ হয়, কিন্তু চক্ষু লজ্জার খাতিরে সে একটা খাবারেও হাত দিতে পারে না। তার মনে মনে সকলের উপরই খুবই রাগ হয়। এসব খাবার খেতে আমি সব থেকে বেশি পছন্দ করি, আর এরা আমাকে না দিয়ে নিজেরা একা একা সব খাবার খেয়ে নিচ্ছে। আমার লোভে তোদের সবকটার পেট খারাপ করবে, তখন বুঝবি। আচ্ছা, আমরা তো সেই কখন থেকে নিজেরাই খাবার খেয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় তানিয়াকে ওই খাবারগুলো দেওয়া উচিত, কারণ বেচারি কেমন যেন মুখটা শুকিয়ে বসে আছে, আমার মোটেই পছন্দ হচ্ছে না। বিমলের কথা শুনে তানিয়া খুবই লজ্জা পেয়ে যায়, কিন্তু তার হবু বর তার মনের কথা বুঝতে পেরেছে এই ভেবে তানিয়ারও বিমলকে খুবই পছন্দ হয়। সেই সময় তানিয়ার হবু শাশুড়ি মা নিজের হাতে তানিয়াকে খাবার খাইয়ে দেবে বলে একটা গরম সিঙ্গারা তার মুখের সামনে ধরে। যেই না রচনা দেবী একটা সিঙ্গারা তানিয়ার মুখের সামনে ধরেছে, অমনি সে খপ করে গোটা সিঙ্গারা একেবারে গিলে নেয়। এরকম একেবারে সিঙ্গারা গিলে খাওয়া দেখে রচনা দেবীর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। মেয়ের এরকম কীর্তি দেখে তার বাবা মা লজ্জায় মাথা নত করে। মানে দিদি, আমার মেয়ে সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, তাই ও একেবারে আপনার হাত থেকে সিঙ্গারাটা টপ করে খেয়ে নিয়েছে। আপনি কিছু মনে করবেন না দিদি। না না, আমি কিছু মনে করিনি। আসলে ওরা বাচ্চা মেয়ে, এখন খাবে না তো কখন খাবে? আর এসব সিঙ্গারা, ফিশ ফ্রাই, কবিরাজি সব তো লোভনীয় খাবার, সেই কারণেই আপনার মেয়ে খেয়ে নিয়েছে, কোনো ব্যাপার নয়। এভাবেই তানিয়ার সঙ্গে সেদিন বিমলের বিয়ের দিনটা ঠিক করা হয়। কিছুদিনের মধ্যে বিমল এবং তানিয়ার ধুমধাম করে বিয়েও হয়ে যায়। তানিয়া বিয়ের পর তার শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে নতুন বউ হিসেবে তানিয়া বেশি বেশি করে খাবার খেতে পারে না, তাই তানিয়ার খুবই অসুবিধা হয়। তাকে তার শাশুড়ি মা খুবই মেপে মেপে খাবার দেয়। তানিয়া মুখ বুঝে কম খাবার কোনো রকমে খেয়ে নেয়, কিন্তু সে মনে মনে অধিক পরিমাণে খাবার খাওয়ার ইচ্ছা চেপে রাখে। একদিন, বৌমা, এই কদিন ধরে আমি তোমাকে রান্না বান্না করে খাবার খাইয়ে সবকিছু কিন্তু শিখিয়ে পড়িয়ে দিলাম যে আমরা কেমন ধরনের খাবার খাওয়া পছন্দ করি। আজকে রাত্রিবেলা কিন্তু তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে। আশা করছি তুমি সব বুঝেই গেছো। আমি আমার বন্ধুদেরকে তোমার হাতে রান্না খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছি। কিন্তু নিজের হাতে রান্না করতে পারার কথা শুনে তানিয়া ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ সে এতদিনে নিজের হাতে রান্না করার সুযোগ পাবে এবং নিজে বেশি বেশি খাবার খেতে পারবে। এই কথা ভেবে সে আর আনন্দ ধরে রাখতে পারে না। তার মুখে আনন্দে হাসি একেবারে ঝলমল করে ওঠে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি সবাইকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। আর আমি ভেবেছি আজকে সকলের জন্য আমি মটন বিরিয়ানি, চিকেন চাপ, মটন রেজালা, মিক্স চাউমিন আর চিলি চিকেন রান্না করব। দেখবেন আপনার বান্ধবীরা প্রথমবারের মতো আমার হাতে রান্না খেয়ে আমার ভীষণ প্রশংসা করবে। সুন্দরী দেবী তার বৌমার রান্নার প্রতি এমন তৎপরতা দেখে মনে মনে খুবই খুশি হয়, তাই সে নিশ্চিন্তে ঘরে গিয়ে আরাম করে।
অন্যদিকে তানিয়া রান্নাঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র একাই জোগাড় করে নিয়ে মনের সুখে রান্না করা শুরু করে দেয়। তানিয়া সমস্ত রকম মশলাপাতি বেটে নিয়ে বিরিয়ানির চাল ধুয়ে নিয়ে মাংস কষিয়ে নিজের মতো করে সকল রান্না করে। অন্যদিকে সন্ধ্যা হতে না হতেই রচনা দেবীর সমস্ত বান্ধবীরা নতুন বৌমার হাতে রান্না খাবে বলে রচনা দেবীর বাড়িতে এসে ভিড় করে। রচনা দেবী তার বান্ধবীদের জন্য বিভিন্ন রকম খাবারের একটা করে মেনু কার্ড প্রস্তুত করেছিল। মেনু কার্ডের নাম দেওয়া ছিল আমার বউয়ের প্রথম রান্না। আর সেই মেনু কার্ডে বিভিন্ন রকম খাবারের নামও লেখা ছিল। সেই খাবারের নামগুলো দেখে তার বান্ধবীরা কিছুতেই লোভ সামলাতে পারে না। সেই সাথে এরকম অভিনব মেনু কার্ড সকলেরই ভীষণ পছন্দ হয়। বা রচনা, তুই তো বেশ ভালোই তোর বৌমার প্রথম রান্নার পাবলিসিটি করছিস। আর তুই ভাগ্য করে এরকম বউ পেয়েছিস যে প্রথমবারে এতগুলো রান্না একসঙ্গে করবে। আমার ছেলের বউ তো আমাকে রান্না করে খেতে পর্যন্ত দিতে চায় না। কি আর বলবো বলতো? এসব কথা বলে আমার বৌমার উপর নজর দিস না। চল আমরা এখন গল্প করি, আর একটু পরেই আমার বৌমা সব খাবার রান্না করে নিয়ে আসবে। এই বলে রচনা দেবী তার বন্ধুদের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে তানিয়া নিজের হাতে রান্না করার সুগন্ধ পেয়ে নিজেই একেবারে পাগল হয়ে ওঠে। শাশুড়ি মায়ের বন্ধুদের খাওয়ানো তো দূরের কথা, বরঞ্চ তানিয়া এটাই চিন্তা করতে থাকে যে সে কখন এই খাবারগুলো খেতে পারবে। সব রান্না তো করলাম, এবার প্রত্যেকটা রান্না টেস্ট করে দেখেছি কেমন হয়েছে। ভাগ্যিস মা বিয়ের আগে আমাকে রান্না করা শিখিয়ে দিয়েছিল, না হলে আজকে আমি ভীষণ বিপদে পড়ে যেতাম। এই বলে তানিয়া একটা প্লেটে খাবার নিয়ে নিজেই খেতে শুরু করে দেয়। কখনো সে মটন বিরিয়ানি টেস্ট করে দেখে, আবার কখনো সে বেশি বেশি করে মিক্স চাউমিন খেয়ে নেয়। কিন্তু এত সব খাবার খাওয়ার পরেও কিছুতেই তার খিদে মিটতে চায় না, কারণ এতদিন শাশুড়ি মায়ের পাল্লায় পড়ে সে কম কম করে খাবার খেয়ে এসেছে। আর আজকে সকলের আড়ালে এত কিছু খাওয়ার সে সুযোগ পেয়েছে। তাই তানিয়া একেবারেই ভুলে যায় যে তাকে নিজের শাশুড়ি মায়ের বন্ধুদেরকেও খাবার খাওয়াতে হবে। সে কোনো কিছু চিন্তা না করেই বেশি বেশি করে খাবার খেতে থাকে। এবার একটু ভাত দিয়ে চিকেন কষা আর মটন কষাটা খেয়ে দেখি খাবারের নুন ঝাল সব ঠিক আছে কিনা। যদি সব ঠিকঠাক না থাকে তাহলে শাশুড়ি মা তো আবার আমাকে বকা দেবে। এই বলে সে আবার থালায় করে ভাত, চিকেন কষা এবং মটন কষা নিয়ে নেয়। এভাবে খাবার খেতে খেতে প্রায় বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎই হাঁড়িগুলোর দিকে তার নজর পড়ে। তানিয়া দেখে যে তার রান্না করা খাবারগুলো সে একাই খেয়ে শেষ করে ফেলেছে। এই দেখে তানিয়া একেবারে ভয়ে আটকে ওঠে। এ বাবা, এবার কি হবে? আমি তো সব খাবার নিজেই খেয়ে ফেললাম। এবার আমি আমার শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের বান্ধবীদের কি খেতে দেব? আমার শাশুড়ি মা তো আমাকে ভীষণ বকা দেবে। এবার আমি কি করি? কি হলো বৌমা, তুমি সেই কখন থেকে রান্নাঘরে খুটুর খুটুর করেই যাচ্ছ? এবার আমাদের খাবারগুলো পরিবেশন করো। আমার সব বান্ধবীদের ভীষণ খিদে পেয়ে গেছে। তানিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর তানিয়া দুটো বড় হাঁড়ি নিয়ে সকলের সামনে উপস্থিত হয়। রচনা দেবী তার বৌমার হাতে নানান রকম সুস্বাদু খাবারের বদলে এরকম দুটো বড় বড় হাঁড়ি দেখে খুবই অবাক হয়। কি হলো? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটন কষা, চিকেন কষা, এসব খাবারগুলো কোথায় গেল? তুমি এতক্ষণ ধরে রান্নাঘরে এই দুটো হাঁড়ি নিয়ে কি করছিলে? আর এই হাঁড়ি দুটোতে তুমি কি রান্না করেছো? মা, আসলে আমি এতগুলো খাবার রান্না করতে পারিনি। আমি যখন রান্নাঘরে রান্না করছিলাম তখন আমি আপনার মোটা মোটা বান্ধবীদেরকে দেখতে পেয়েছিলাম। আর এনাদের এরকম মোটা ফিগার দেখে আমার খুব কষ্ট হয়েছে। তাই আমি আপনার মোটা বান্ধবীদের জন্য বাঁধাকপি দিয়ে চুনো মাছের ঝোল আর ভাত রান্না করেছি। এরকম ডায়েট খাবার খেলে আপনার বান্ধবীদের শরীর ঠিক থাকবে। তানিয়ার মুখে এমন কথা শুনে রচনা দেবীর সকল বান্ধবীরা তানিয়ার উপর ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ মোটা বলে তার এরকম উপহাস কিছুতেই মেনে নিতে পারে না। রচনা, তুই ইচ্ছা করে আমাদেরকে অপমান করবি বলে জেচে পড়ে বাড়িতে ডেকে নিয়ে এসেছিস, তাই না? আমরা মোটা বলে তোর বৌমা আমাদেরকে এভাবে অপমান করবে? আর শুধু তাই না, আমাদের জন্য চুনো মাছের ঝোল আর ভাত রান্না করেছে। তুই সবকিছু জেনে বুঝে ইচ্ছা করে আমাদেরকে লোভ দেখিয়ে এসব খাবারের মেনু কার্ড বানিয়ে রেখেছিলিস, তাই তো? তোরা বিশ্বাস কর, আমার বৌমা যে প্রথমবার রান্না করতে গিয়ে এসব কাণ্ড ঘটাবে আমি ভাবতেই পারিনি। বৌমা, তুমি কেন এরকম করলে? তোমার দ্বারা যখন রান্না বান্না হবে না তখন তুমি আমাকে পরিষ্কারভাবে বলেই দিতে পারতে। কিন্তু এভাবে আমার বান্ধবীদের অপমান করার কোনো মানেই হয় না। ওরা কি তোমার কাছে ডায়েট খাবার খেতে চেয়েছে যে তুমি এসব রান্না করেছো?
সবাই মিলে তানিয়াকে খুবই খারাপ খারাপ কথা শোনায়। এমন সময় বিমল সেখানে চলে আসে। আরে তোমরা বেকার বেকার তানিয়াকে বকাবকি করছো। আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, আমার বউ এইসব মেনু কার্ডে যে রান্নাগুলো লেখার কথা আছে না, সবই রান্না করেছিল। কিন্তু বেশি খাবার খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে, সেই জন্য সমস্ত কিছু রান্না করে একাই সব খাবার খেয়ে ফেলেছে। আর তোমাদের কাছ থেকে বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য এরকম চুনো মাছের ঝোল আর ভাত রান্না করে নিয়ে এসেছে। এতদিন ধরে ও লজ্জার খাতিরে কম কম খাবার খাচ্ছিল, কিন্তু এখন যখন এত সব রান্না একসাথে দেখেছে তখন নিজেকে আর সামলে রাখতে পারেনি। বিমলের মুখে এমন কথা শুনে রচনা দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে নিজের বৌমার দিকে তাকালে তানিয়া লজ্জায় চোখ সরিয়ে নেয়। সেদিন যখন তানিয়াকে দেখতে গিয়েছিলাম তখন তানিয়া একেবারে একটা সিঙ্গারা গিলে খেয়ে নিয়েছিল। আমার তখনই ওর খাওয়া দাওয়ার উপর সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার বৌমা একেবারে পেটু। তানিয়া, তুমি আমাকে এই কথাটা তো আগে বলতে পারতে, তাহলে আমি তোমাকে বেশি বেশি করে খাবার খাওয়াতাম। তুমি কি ভেবেছিলে নতুন বউ বেশি বেশি করে খাবার খেলে শাশুড়ি মা খারাপ মনে করবে? আমি একেবারে সেরকম নই, বুঝেছো? তানিয়া তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়। যাও বৌমা, তুমি এখন আবার রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে আমার বান্ধবীদেরকে খাওয়াবে, আর আমরা অপেক্ষা করছি। রান্না কিন্তু বেশি বেশি করে করবে, কারণ আমার বান্ধবীদের সঙ্গে সঙ্গে তোমাকেও তো খাবার খেতে হবে, তাই না? যাও যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি গিয়ে আবার সবার জন্য রান্না করে নিয়ে আসছি। এই বলে তানিয়া আবার রান্না করতে চলে যায়। সে সকলের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি এবং নানান রকমের পকোড়া রান্না করে নিয়ে আসে। তারা সকলে মিলে আনন্দ করে খাবার খেতে থাকে।